আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার, আসাদুজ্জামান খান কামাল ও পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। বিগত সরকারের আমলের শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা, মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের ধৈর্য ধরার আহ্বান। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বললেন সেনা প্রধান। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যা নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই 2 নেতা। এর আগে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলেমেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয়। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া কয়েকটি সংখ্যালঘু সংগঠন ও গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সাথেও বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি বৈঠকে অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বিলুপ্ত করা হয় বৈঠকে। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে এবং গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম খুনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারের জন্য দাবি জানান তারা। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক। বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। সংখ্যালঘু সংগঠনগুলো 16 আগস্ট পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছে বলেও জানান নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোড মার্চ কর্মসূচি পালন করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা করার আহ্বান জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার 4 দফা দাবিতে নতুন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী চলা কর্মসূচির নাম দেওয়া হচ্ছে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ। নতুন কর্মসূচির প্রথম দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয় শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে চলে স্লোগান। পরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয় সার্জিস হাসনাতরা। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলেন, যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার শপথ আমরা কি নিতে পারি? আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন। আগামীকাল সারাদিন। এ সময় জুলাই আগস্ট ব্যাপী আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতা করার আহ্বান জানান তারা। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করবে তাদের বয়কট করার কথাও জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে নিরীহ মানুষকে খুনের দায়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে আদালতে। ঢাকার সিএমএম কোর্টে রাজধানী মোহাম্মদপুরে নিহত এক দোকানির পক্ষে মামলাটি দায়ের করেন ওই এলাকার বাসিন্দা SM আমির হামজা। গণ অভ্যুত্থানে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা সিএমএম কোর্ট। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে মোহাম্মদপুরের বসিলা চৌরাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় দোকানের কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মুদির দোকানদার আবু সায়েদ। গুলিতে মাথার খুলি উড়ে যায় তার। ঘটনাস্থলেই মারা যান তিনি। পঞ্চগড়ের ছেলে আবু সায়েদ এলাকায় রিকশা চালাতেন। পরে ঢাকায় এসে একটি ছোট্ট মুদির দোকান করতেন। তার পক্ষে মামলা করেন এক ব্যবসায়ী। এতে আসামি করা হয় শেখ হাসিনা সহ 7 জনকে। এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইড ভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে।
আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট। শুনানি শেষে আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। কোনো হুমকিতে ভয় না পেয়ে শেষ পর্যন্ত মামলা লড়ে যাওয়ার কথা জানান বাদী আমির হামজা শাতিন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় রয়েছে বলে মনে করেন আইনজীবীরা। এমনকি গুম খুনের অপরাধে আন্তর্জাতিক আদালতেও অভিযোগ দায়ের হতে পারে বলে জানান তারা। শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের আশঙ্কাও করছেন রাষ্ট্র গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধানমন্ত্রিত্ব হারাবার পর এবার হত্যা মামলার জালে পড়লেন শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যম বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 4 শতাধিক মানুষ, যার দায় গিয়ে পড়বে তখনকার প্রধানমন্ত্রীর উপর। উনি প্রথম হুকুমের আসামি হবেন, যেটি আমাদের প্যানেল করে আছে। আর ওনার এই নির্দেশ পালন করে যারা সরাসরি গুলি করেছেন, যারা হত্যা করেছেন আমাদের নিরীহ ছাত্র জনতা, ইভেন শিশু, কিশোর, তরুণ তরুণী, এদেরকে। সুতরাং এই হত্যা মামলা একটা দিয়েই শুরু হয়েছে, সারা দেশে হবে। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন মামলার কারণে আওয়ামী লীগ কিছুটা চাপে থাকবে, তবে একে রাজনৈতিক হিসেবে নেবে দলটি। বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটাই হচ্ছে যে প্রতিশোধ, কাউন্টার প্রতিশোধ। মামলা আরো হবে এবং এগুলো পলিটিক্যালি, এক পক্ষ বলবে যে জেনুইন, আরেক পক্ষ বলবে যে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড। পরিবর্তন তো সরকারের হলো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন এটা তো হয়নি। এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। শুধু হত্যা মামলা নয়, আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে বলেও মনে করছেন আইনজীবীরা। তাকে ফিরিয়ে দেবার ইস্যুতে ভারতের উপর এক ধরনের চাপ সৃষ্টি হবে বলেও মনে করা হচ্ছে। জেনোসাইডের কথা আসছে, যে হাজার হাজার মেরে ফেলেছেন, হাজার হাজার আহত করা হয়েছে এবং শান্তিপূর্ণ মিছিলে গুলি হয়েছে। অস্ট্রেলিয়ান এক পার্লামেন্ট মেম্বার জেনোসাইডের অভিযোগ এনে মামলা দায়েরের প্রক্রিয়াও করছেন। তো সুতরাং প্রত্যেকটা হত্যারই বিচার হবে, এটি তো রুল অফ ল, এবং সেটি শতাব্দী ধরেই তো চলে আসছে। বাংলাদেশের সাথে সম্পর্ক তার অনেকগুলো কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এতগুলো স্বার্থ বিসর্জন দিয়ে সে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে তা আমার মনে হয় না। তবে অ্যাটলিস্ট সে এটা হয়তো করতে পারে যে বলতে পারে যে আপনি অন্য কোনো দেশে চলে যান। দেশের স্বার্থে এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষ সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মন্দিরে উপদেষ্টাদের ঢাকের বাদ্য বাজিয়ে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকার পরিবর্তনে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা সহ নানা অভিযোগ তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীরা। সব ধর্মের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনূস। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু চাই না। আপনারা আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
আপনি যত কিছু বলেন ওই একটা করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন। সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, ট্রমা কাটিয়ে পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বলেও জানান তিনি। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব। ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিএনপি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছে চিঠি পৌঁছে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণহত্যাকারী কোনো ব্যক্তি ও দলকে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। মইনুল হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার দিয়ে আওয়ামী লীগ সরকারের চালানো হত্যা নৃশংসতার তদন্ত ও বিচারের দাবি দেশ বিদেশে ক্রমেই জোরালো হচ্ছে। এমন বাস্তবতায় জাতিসংঘের কাছে আন্তর্জাতিক মানের স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গ্রোয়েন লুইসের কাছে চিঠি পৌঁছে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কেউ যেন ভবিষ্যতে এমন নৃশংসতা গণহত্যা চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। এদিকে গণ আন্দোলন চলাকালে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। পরে তিনি জানান, গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের অর্জনকে ব্যর্থ করে দিতে চায় পরাজিত শক্তি। কোটা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেখানে গিয়ে শেষ হয়েছে। কাজে এটা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছে। অন্যদিকে শাহবাগের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো চেষ্টা সফল হতে দেয়া হবে না। সমাবেশ থেকে সারা দেশে অবস্থান দোয়া মাহফিলের 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পথ হারিয়ে এখন নতুন খেলায় মেতে উঠেছেন শেখ হাসিনা। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছেন।
বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তার দাবি, গত 15 বছরে বিএনপির 700 নেতা গুম ও সহস্রাধিক নেতাকে গুলি করে হত্যা এবং 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। জনগণের উপর অন্যায়, অত্যাচার ও দেশের সম্পদ লুটপাটকারী এই দলের নেতারা এখন পালানোর পথ হারিয়ে ফেলেছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এই 15 বছরে আমাদের প্রায় 700 নেতা কর্মী গুম হয়ে যায়, আমাদের প্রায় 1000 খানিকের উপর নেতাকে গুলি করে হত্যা করে, আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীকে মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজধানী সহ সারা দেশের সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে রাঙিয়ে তুলছেন শহরের অলি গলির দেয়াল এবং বিভিন্ন স্থাপনা। শিক্ষার্থীদের কাজে সহমত জানাতে খাবার, পানি সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন রাসনা দাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশের সব থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় কর্মবিরতি ঘোষণা দেয় পুলিশ সদস্যরা। ট্রাফিক শূন্য সড়কে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানিয়ে সাধারণ মানুষ বলছেন, ইচ্ছা থাকলে অনিয়মের বিরুদ্ধে পরিবর্তন আনা সম্ভব। পুলিশ নাই, তারা যে কাজটা করছে এটা না করলে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। পুলিশ বাহিনী তাদের কাছে শিক্ষা নেওয়া উচিত যে ছাত্ররা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কিভাবে ই করছে। কারণ যেসব সার্জেন্টরা রাস্তায় গাড়ি ঘোড়া বাড়ালে যেরকম ঘুষ টুস খায় চান দেয়, সব তো বন্ধ হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনও। অনেকে আমরা টি শার্ট, পানি, খাবার এবং আমাদের পক্ষ থেকে একটা মেসেজ যে আমরা একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ চাই। এত মারে মারে পড়ে তারা শান্তিভাবে পুলিশের সাথে কাজ করতে পারে, একসাথে আমার খুব ভালো লাগে। ওরা অনেক শ্রম দিচ্ছে, তাই ওদের পাশে দাঁড়াচ্ছি। আমরা কোনো ধর্ম, ভেদ, বিচার কোনো কিছু মানি না। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই বাংলাদেশের মানুষ। শিক্ষার্থীরা বলছে, শুধু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কাজ করার দিন শেষ। যে কেউ চাইলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এডুকেটেড হলেও যে সবার সাথে কাজ করতে পারবে না এরকমটা কোনো কথা নয়। যে যতটুকু কোয়ালিফিকেশন হয়ে রাখেন, আমরা সাধারণ মানুষের সাথে কাজ করার জন্য আমরা প্রস্তুত। গতকাল থেকে পুলিশ আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। সাধারণ মানুষ বলছেন, দেশ গড়তে শুধু শিক্ষার্থীদের কাজ করলে হবে না, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষকেও এগিয়ে আসতে হবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। টানা 24 দিন বন্ধ থাকার পর সারা দেশে আজ থেকে শুরু হয়েছে মেইল ও লোকাল ট্রেন চলাচল। বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো নির্ধারিত সময়েই স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এর আগে গতকাল শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর, তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত চলবে না। তরিক ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1 মাস সারা দেশে বন্ধ থাকে রেল চলাচল। সকাল থেকে সীমিত পরিসরে চালু হয় রেল সেবা। প্রথম দিন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস, চট্টগ্রামগামী কর্ণফুলী ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। দীর্ঘদিন পর রেল চলায় খুশি যাত্রীরা। এখন শুরু হয়েছে, এখন খুব ভালো, অনেকই আনন্দ লাগতেছে। 22 দিন পর আজকে বাড়ি যেতে পারছি। এখানে আটকে ছিলাম 22 দিন ধরে। হুটহাট কোনো কারণে ট্রেনটা বন্ধ হয়ে যাক, এটা চাই না আমরা কখনো। আমরা চাচ্ছি যে রেলের সেবাটা একটু উন্নত হোক। চাই না যার কখনো ট্রেন যোগাযোগ বন্ধ হোক, এটা যেন রেগুলার চলে, কারণ এটা বন্ধ থাকলে যাত্রীদের খুবই ভোগান্তি হয়। রেল চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্টেশন ম্যানেজার। আজকে থেকে আমাদের সকল লোকাল মেল কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করছে। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ট্রেন লোকাল মেল কমিউটার ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আর আগামী 15 আগস্ট থেকে আমাদের সকল আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে। আমাদের রেলওয়ে পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী RNB সবাই সম্মিলিতভাবে
চেষ্টা করছি যেন একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ রেল ট্রেন যাত্রা উপহার দেওয়া যায়। বৃহস্পতিবার থেকে চালু হবে আন্তনগর ট্রেন, চলছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয় স্বস্তি জনমনে। সবারই প্রত্যাশা নতুন বাংলাদেশে আর কোনো আঘাত না আসুক, রাষ্ট্রীয় সেবা খাতে উন্নত হোক সেবার মান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দলে অনুপ্রবেশ করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। উত্তরখানের ময়নার টিলা মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আওয়াল, এস.এম. জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। সদ্য পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন তিনি। আইন অনুসারে ৬৭ বছরের বেশি বয়সী কেউ গভর্নর হওয়ার সুযোগ নেই। এজন্য বয়স সংক্রান্ত আইনি শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডক্টর আহসান এইচ মনসুর বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এনজিও ব্র্যাকের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন তিনি। ডক্টর আহসান এইচ মনসুর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ছাড়াও ১৯৮৯ সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে ইউক্রেনের সেনারা। সেখানকার ২৮টি শহর ও গ্রাম দখলের দাবিও করেছে তারা। বিবিসি জানিয়েছে, কুরস্কে এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ে এই পর্যন্ত ১২ জন নিহত হয়েছে, আহত প্রায় ১৫০ জন। অঞ্চলটির ১,২০,০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর অ্যালেক্সেই স্মির্নভ। এদিকে ইউক্রেনের এই আক্রমণকে উস্কানি বলে উল্লেখ করে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, সামরিক শক্তি দেখিয়ে রাশিয়াকে হারাতে চাইছে ইউক্রেন, এর ফল ভালো হবে না। ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাজ্য। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোন কলে এই অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পদক্ষেপে ভুল হিসেব নিকেশের গুরুত্বের ঝুঁকি রয়েছে, তাই শান্ত থেকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সম্প্রতি ইরানের গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় হামাস ও ইরান। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। এবারে পার্টিক্স খেলার খবর। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে অস্থিরতা শুরু হয়েছে ক্রীড়া অঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের পদত্যাগ দাবি করেছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুরের ক্রিকেট বোর্ডের সামনে এই সংগঠনের ব্যানারে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিকেট বোর্ডকে দলীয়করণ এবং রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানান। এস.এম. আশরাফের রিপোর্ট। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে তা করতে বাধ্য হচ্ছেন। সে চাপের চিত্রই দেখা গেল বিসিবির সামনে। ক্রিকেট বোর্ডের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে উপস্থিত হন সাবেক ক্রিকেটার
ফুটবলার সহ ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি, গত 15 বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উন্নয়নের নামে দুর্নীতি চলেছে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, শুধু ক্রিকেট বোর্ড নয়, দেশের সব ফেডারেশনেই কর্মকর্তাদের পদত্যাগ চান তারা। আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ বোর্ডে আসতে না পারা বঞ্চিত ক্রীড়া সংগঠক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আবাহনী ক্লাবে লুট হয়ে যাওয়া ট্রফিগুলো ফেরত চেয়েছেন ক্লাব কর্মকর্তা এবং বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। তারা জানান, আর্থিক মূল্য খুব একটা না থাকলেও ট্রফিগুলো মর্যাদার দিক থেকে অমূল্য। শুধু ট্রফি নয়, হামলায় ক্লাব টেন্টও ক্ষতিগ্রস্ত হয়, চলে ব্যাপক লুটপাট। আজ ক্লাব প্রাঙ্গণে জড়ো হন আবাহনীর কর্মকর্তা এবং বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। গত 52 বছরে অর্জিত ট্রফিগুলো ফেরত দেওয়ার আহ্বান জানান তারা। এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পা রাখতেই ফুল এলো শুভেচ্ছায় সিক্ত হয় টাইগাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা হাসি মুখে বরণ করে নেন বাংলাদেশের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের। অলরাউন্ডার সাকিব আল হাসান সরাসরি পাকিস্তানেই দলের সাথে যোগ দেবেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয় এ দলের সাথে আগেই পাকিস্তানে আছেন। 17 আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও আগেই পাকিস্তানে চলে যায় টাইগাররা। সেখানেই শান্ত সাদমানরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2টি ম্যাচের প্রস্তুতি নেবেন। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। আসাদুজ্জামান খান কামাল ও পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। 15 আগস্টে সাধারণ ছুটি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। বিগত সরকারের আমলের শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা। মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের ধৈর্য ধরার আহ্বান। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বললেন সেনাপ্রধান। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যা নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি মির্জা ফখরুলের। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।